নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সব্যসাচী বাবু, হ্যাঁ বলুন। আমরা এই যে শুনি হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এটা বিভিন্ন রকম বিভিন্ন মতামত আছে। এই ব্যাপারে সাধারণভাবে আমাদের দর্শকবৃন্দদের আপনি বলুন যে এটা থেকে কি করে প্রতিকার করা যায়, বা এটা হলে আমরা কি করতে পারি, বা এটা পার্থক্যটা কি, হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোকের মধ্যে কি পার্থক্য? দেখুন, আপনি বলেই দিলেন হার্ট অ্যাটাক মানে যেটা হার্টে, আর ব্রেন স্ট্রোক মানে যেটা ব্রেনে। তো স্ট্রোক মানে হচ্ছে আঘাত, আমরা জানি স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক মানে হচ্ছে আঘাত। তো ব্রেনের মধ্যে কি হয়, প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম আর্টারি এবং ভেন থাকে। এবং যখন সাধারণত আমাদের রক্তের চাপ যখন বেড়ে যায়, ব্লাড প্রেশার যখন বেড়ে যায়, তখন ওখানে গিয়ে ওই যে সরু সরু মানে চুলের মতো সরু সরু যে আর্টারি গুলো আছে বা ভেন্স গুলো আছে, ওর মধ্যে দিয়ে প্রেসারে অনেক সময় রাপচার করে যায়, ছিঁড়ে যায়। আচ্ছা, ছিঁড়ে যাওয়ার ফলে তখন ব্লিডিং হয়। এবং ব্লিডিং হলে তখন ব্রেনের মধ্যে যে সেলস গুলো আছে, সেই সেলস গুলোর মধ্যে ওটা গিয়ে জমলে তখন কি হয়, ওর অ্যাক্টিভিটিস গুলো বন্ধ হয়ে যায়। আচ্ছা, সেটাই হচ্ছে ব্রেন স্ট্রোক। আবার আরেকটা জিনিসও হয়, সবসময় যে ছিঁড়ে গিয়ে, এটাকে বলা হয় ব্রেন হ্যামারেজ। দুটোই স্ট্রোক, এটাও স্ট্রোক। আচ্ছা, স্ট্রোকের আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় একটা নালী কোথাও ব্লক হয়ে গেছে। ব্লকের অনেক কারণ থাকে, সেটা প্লাগ হয়ে ব্লক হতে পারে, সেটা কি হয়, অনেক সময় শরীরের কোনো একটা জায়গা থেকে কোনো একটা ব্লাড ভেসেলসের ইনার ওয়াল থেকে কোনো একটা টুকরো, ছোট্ট টুকরো ছেড়ে বেরিয়ে গেছে। আচ্ছা, সে ঘুরতে ঘুরতে একদম সূক্ষ্ম জায়গা যখন গেল, ওর যা গলার জায়গা নেই, ও গিয়ে মুখে আটকে গেল। এটাকে এমবায়োলজিম বলে। এটা হার্টেও অনেক সময় হতে পারে, এটার জন্য হার্ট অ্যাটাকও হতে পারে। আচ্ছা, আচ্ছা। তো এটাকে বলা হয় সেরিব্রাল থ্রম্বোসিস। মানে ব্লাড যেতে পারলো না, পৌঁছতে পারলো না, তাই ব্রেনের যে জায়গাটায় ব্লাড পৌঁছতে পারলো না, সেই জায়গাটা ড্যামেজ হলো। আচ্ছা। এবং ব্রেন সেলের একটা মজার ব্যাপার হচ্ছে, ব্রেন সেল আর কার্ডিয়াক সেল মোটামুটি একই রকম। কেন না, যদি একবার পার্মানেন্ট ড্যামেজ হয়, ওটা আর ফেরত আসে না। আচ্ছা, যদি পার্মানেন্ট ড্যামেজ হয়, আচ্ছা, তাহলে ওটা আর ব্যাক করে না। যেগুলো পার্সিয়াল ড্যামেজ হয়েছে ব্যাক করতে পারে, কিন্তু পার্মানেন্ট ড্যামেজ যদি একবার হয়, তাহলে আর কখনো ব্যাক করে না। এটা হচ্ছে ব্রেন স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার অ্যাটাক বলা হয়, সিভিএ। আচ্ছা। আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের মূল কারণ হচ্ছে হার্টে অ্যাটাক হয়েছে, মানে অ্যাকচুয়ালি অ্যাটাক হয়েছে, মানে অ্যাটাক মানে কি, আক্রমণ। কিন্তু হার্টে কেন আক্রমণ বলা হচ্ছে না, হার্টও কন্টিনিউয়াসলি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাম্প করে যাচ্ছে। এবং ওর যে মাসেল গুলো, তারও প্রচুর ব্লাড সাপ্লাই প্রয়োজন, যাতে ও অ্যাক্টিভ থাকতে পারে সবসময়। ঠিক। তো ওর যে ভেন্স এবং আর্টারি গুলো দিয়ে ওখান থেকে যে ব্লাড সার্কুলেশন যাচ্ছে এবং ব্যাকে চলে আসছে, তো মেনলি যেখান দিয়ে যাচ্ছে, মানে সাপ্লাই হচ্ছে, সেই সাপ্লাইয়ের জায়গা প্লাগ তৈরি হয়। আচ্ছা। প্লাগ তৈরি হয়ে কি হয়, ওই জায়গাটাকে ব্লক করে দেয়। এটা শুনে থাকবেন যে 90% ব্লকেজ, 99% ব্লকেজ, 100% ব্লকেজ, করোনারি আর্টারি ব্লকেজ। তো ব্লকেজ হয়। এই ব্লকেজ যেটা হয়, সেটা হচ্ছে কি, ওই আর্টারির ইনার ওয়ালে কোলেস্টেরল জমে। মানে প্রথমে আর্টারির ইনার ওয়ালটা ড্যামেজ হয়, মানে সেখানে কোন রকম ভাবে মানে ন্যারো হয়ে যায়। মানে না, ন্যারো তো পরে হয়। ন্যারো হওয়ার আগে যেটা হয়, এপিথেলিয়াল লেয়ারটা ড্যামেজ হয়। আচ্ছা, আচ্ছা। এবার ওই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য বডি কোলেস্টেরল জমা করে। এবং কোলেস্টেরল যখনই জমা করে, ক্যালসিয়াম ওর উপরে আটকে যায়। আচ্ছা। কোলেস্টেরল একটা হচ্ছে আঠালো পদার্থ, ওর উপরে আটকে যায়। এবার যখন ওটা আটকে গেল, ওটা আবার রাফ হয়ে গেল, এবং যেই ক্যালসিয়াম আটকে গেল, কোলেস্টেরলের তখন যে ওর যে আঠালো যে পদার্থটা, ওটা তখন ইলাস্ট্রিসিটিটা নষ্ট হয়ে যায় ক্যালসিয়াম জমে যাওয়ার ফলে, এবং তখন ওর উপরে আবার কোলেস্টেরল লেয়ার পড়ে। আচ্ছা, ও আবার আবার কোলেস্টেরল লেয়ার পড়ে, তার উপরে আবার ক্যালসিয়াম আটকে যায়। এইভাবে জমতে জমতে প্লাগ তৈরি হয়ে যায়, ব্লক তৈরি হয়ে যায়, ব্লকেজ হয়ে যায়, মানে আটকে যায় জায়গাটা, ব্লাড সার্কুলেশন ফ্রিলি হতে পারে না। তখন এই ব্লাড কোনো কারণে যদি পৌঁছতে না পারে হার্ট মাসেলসে, ও তখন ক্রাইসিস হয়ে যাবে, ও ব্লাডের জন্য চাই, তখন চেস্ট পেন শুরু হবে। সেটা যখন পরিশ্রম করলে, যখন বেশি প্রয়োজন, মানে যাচ্ছে কিন্তু যখন বেশি প্রয়োজন যাচ্ছে না, পরিশ্রম করছে তখন বেশি প্রয়োজন, তখন যাচ্ছে না, তখন সেটা হচ্ছে অ্যাঞ্জাইনা,
হার্টের যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে। আর যখন একেবারেই যাচ্ছে না, বলি, আর যখন একেবারেই যেতে পারবে না, তখন সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। আচ্ছা, মানে বন্ধ হয়ে গেল, তখনই হার্ট অ্যাটাক। আর একটা হতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল, যেটার জন্য আমরা যদি ঠিক মতো না হয়, অনেক সময় পেসমেকার বসানো হয় মডার্ন সায়েন্স। এই পেসমেকার যে কাজটা করে সেটা হচ্ছে কি, ইলেকট্রিক সাপ্লাইটা ঠিকঠাক যাতে পৌঁছতে পারে। যদি কখনো আমাদের ন্যাচারাল ভাবে যে ইলেকট্রিক সাপ্লাই যে সিস্টেম যদি ফেল করে, তাহলে সেটাকে সাপোর্ট দেয়, মানে আর্টিফিশিয়ালি সাপোর্ট দেয়। কিন্তু সেই জায়গাটায় যদি ইলেকট্রিক সিগন্যাল ফেল করে যায়, তখনও হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা, এটা গেল। কিন্তু এটা যদি হয়, সেই মুহূর্তে আপনি কি করবেন, এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, ঠিক 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 আছে। কোনো বাড়িতে হয়েছে বা কোথাও হয়েছে, অ্যাটলিস্ট যারা হসপিটালে পৌঁছতে পারে, এই ব্যাপারে আপনি একটু বলুন। এই ব্যাপারে যেটা আমি বলবো সেটা হচ্ছে, যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে তার প্রথম উচিত হাত পা জড়ো করে, তাকে না হাত পা জড়ো করে, মানে সামনের দিকে কুঁজো করে, ঠিক এইরকম ভাবে বসিয়ে দেওয়া, বা এইরকম ভাবে বসিয়ে দেওয়া, পিঠে দরকার হলে সাপোর্ট দিয়ে। মানে যাতে হার্টটা রেস্ট পায়, সামনের দিকে ঝুঁকলে হার্টটা রেস্ট পায়। মানে হেলান দিয়ে বসিয়ে দাও না, পিছন দিকে টেনে নয়, বেশি নয়, না সামনের দিকে ঝুঁকে, একদম স্ট্রেট ভাবে, না সামনের দিকে ঝুঁকে, একদম ঝুঁকে, সামনের দিকে ঝুঁকে, হ্যাঁ সামনের দিকে ঝুঁকে বসিয়ে দিন। এবং তার যদি সেন্স থাকে, সে স্ট্রোকের ক্ষেত্রে হোক এবং হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হোক। আচ্ছা, আর স্ট্রোকের ক্ষেত্রে যদি হয়, সেক্ষেত্রে আপনি শুয়েও দিতে পারেন, যদি সেন্স না থাকে শুয়ে দিতে পারেন। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অবশ্যই বসিয়ে রাখবেন। আচ্ছা, এবং কুঁজো হয়ে বসিয়ে দেবেন। এবং তাকে ক্রমাগত ছোট ছোট আদার টুকরো কেটে নেবেন। আচ্ছা, আদা কি করে, আদাতে নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়, এবং নাইট্রিক অক্সাইড ওই সময় যত বেশি প্রডিউস হবে, সঙ্গে সঙ্গে যে কোনো ব্লাড ভেসেলস এর ইলাস্টিসিটি বেড়ে যাবে। বাহ! এবং ইলাস্ট্রিসিটি যেই বেড়ে যাবে, তখন জায়গাটা যেই বড় হবে, ব্লাড সার্কুলেশনটা চলে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই সময়ে এমন আদা খেতে হবে যে আদা খেয়ে ঝাল লাগবে, মানে চোখে জল আসবে। ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাকে দিলেও ভালো, কিন্তু অনেকে ভয় পায়, গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা, মানে ঝাল, মানে ওই সময় ঝাল যদি যায়, সেক্ষেত্রে অনেক বেশি, মানে আর্টিফিশিয়াল নয় কিন্তু ন্যাচারালি। এবং অথবা গোলমরিচ দেওয়া যেতে পারে, এবং যদি আনকনসাস হয়, সেক্ষেত্রে যেখানে আমরা সরবিট্রেট দিই জিভের তলায়, সেখানে আপনি আদার ডাস্ট দিতে পারেন। হ্যাঁ, সেখানে আপনি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, মানে ব্ল্যাক পেপার ডাস্ট, গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। সেখানে আপনি লঙ্কা থেঁতো করেও দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এবার দিয়ে আপনি হসপিটালে নিয়ে চলে যান। মানে যে পেশেন্টটা বাঁচার কথা নয়, আমি আশা করছি সে পেশেন্টটাও অন্তত আপনি বাঁচাতে পারবেন। আর যে পেশেন্টটা কনসাস আছে, যদি এটা আপনি করেন, হসপিটাল পর্যন্ত যেতে যেতে দেখবেন তার যেটা হয়ে গেছিল তার জন্য ট্রিটমেন্ট লাগবে, কিন্তু ফার্দার তার দুর্বলতা বা তার যে ওই প্রবলেমটা, উইদিন 2 to 3 মিনিটস। হ্যাঁ, উইদিন 2 to 3 মিনিটস। কোনো মেডিসিন এত তাড়াতাড়ি কাজ করবে না, আপনি শুধু করে দেখুন। কারণ এটা তো আপনি হাতে মেডিসিন আনতে গেলেও আপনার 10 মিনিট লাগবে। হ্যাঁ, ঠিক। আপনি সেই সময়টা আদা চিবিয়ে দিন, কাঁচা লঙ্কা চিবাতে বলুন, আপনি ঝাল লাগবে, জিভ দিয়ে লালা ঝরুক, কিন্তু চোখ দিয়ে জল আসুক, আপনি দেখুন চেস্ট পেন কমে গেছে। বাহ, দারুণ! আপনি দেখবেন চেস্ট পেন কমে গেছে। ঠিক আছে। আর তারপরে যেটা আমরা সাধারণত বলি, সেটা হচ্ছে, সাধারণত না, এটা করা উচিত, সেটা হচ্ছে এমার্জেন্সি পিরিয়ড কেটে যাওয়ার পরে অন্তত 15 ডেজ র অ্যান্ড বয়েলড, আচ্ছা, হয় র আর না হলে বয়েলড, সেদ্ধ, যদি করতে পারেন, তাহলে ড্যামেজটাও বহুলাংশে ফেরত আসে। আচ্ছা, মানে ধরুন ওয়ান সাইড প্যারালিসিস হয়ে গেছে, ঠিক আছে, সেক্ষেত্রে একদম 15 ডেজ আপনি এটা পরখ করে দেখতে পারেন। বয়েলড, কোনো কুকড না, বয়েলড। আপনি সিদ্ধ ভাত দিতে পারেন, আলু সিদ্ধ, সবজি সিদ্ধ ভাত দিন। আচ্ছা। আর তার আগে কিন্তু র ভেজিটেবলস, মানে স্যালাড, যদি না খেতে পারে আপনি গ্রেট করে দিন। আচ্ছা, আপনি স্মুদি বানিয়ে দিন, মানে মিক্সিতে পেস্ট করে। আপনি ফ্রুটস জুস বানিয়ে দিন। কিন্তু একটা জিনিস, যখন নেচার আমাদের তৈরি করেছিল, আমরা যে কোনো খাবার যখন খাই, তখন আমরা সেটা চিবিয়ে খাওয়ার জন্যই নেচার তৈরি করেছিল, মানে আমাদের সেইভাবে তৈরি করা আমাদের হিউম্যান বডি। ঠিক ঠিক। কিন্তু আমরা যদি সেটাকে রস করে খাই, তাহলে আমাদেরও সেটা চায়ের মতো আস্তে 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 খেতে হবে। কারণ আমাদের বডি অতটা একসঙ্গে যাবে, এটা কিন্তু ন্যাচারালি তৈরি নয়। ন্যাচারালি তৈরি আমি চিবাবো, এবং তারপরে যে রসটা যাবে ধীরে 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 যাবে, চিবানো তো আস্তে আস্তেই যায় আমাদের, আস্তে আস্তে যাবে। সুতরাং আমি যদি রস করে নিই, সেটাও আস্তে 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 আস্তে। এবং যদি বেড রিডেন পেশেন্ট, আপনি চামচে করে দিন।
আচ্ছা, আপনি 15 ডেজের ট্রায়াল নিন, দেখুন 15 ডেজের মধ্যে দেখবেন আপনার পেশেন্ট অনেক বেশি সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং আর এটা যাতে না হয় একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা যাতে না হয় তার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে সবচেয়ে আগে যে 2-3টে জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1 চিনি। চিনি, আচ্ছা। নাম্বার 2 হচ্ছে রিফাইন্ড সল্ট এবং হচ্ছে রিফাইন্ড তেল, রিফাইন্ড তেল এবং রিফাইন্ড সল্ট, আচ্ছা, এই দুটো অ্যাভয়েড করতে হবে। এবং আপনি অবাক হয়ে যাবেন, বহু মানুষ জানে না এটা হচ্ছে রিফাইন্ড অয়েলের মূল ইনগ্রেডিয়েন্ট কিন্তু ক্রুড অয়েল। ক্রুড অয়েল আপনি গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন যে মেন ইনগ্রেডিয়েন্ট অর মাদার ইনগ্রেডিয়েন্ট অফ রিফাইন্ড অয়েল। কি বলছেন? ক্রুড অয়েল। ঠিক আছে, আর হচ্ছে এটা অ্যাভয়েড করুন, রিফাইন্ড সল্ট, রিফাইন্ড অয়েল। আর হচ্ছে খাবারের মধ্যে যেটা আমরা খুব পুষ্টিকর খাদ্য ভাবি, সেই খাবারের মধ্যে মূলত দুটো জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে গম, আচ্ছা, গম, হুইট প্রোডাক্ট, এনি টাইপ অফ হুইট প্রোডাক্ট। এর আগের ভিডিওতে বলেছি কেন হুইট প্রোডাক্ট খাবেন না, বলেছেন। ঠিক আছে, তো হুইট প্রোডাক্ট অ্যাভয়েড করে থাকুন। আর একটা জিনিস হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট। আচ্ছা, ডেয়ারি প্রোডাক্ট। এই কটা জিনিস যদি আপনি জীবন থেকে সরিয়ে দিতে পারেন বা একেবারে মিনিমাইজ করে দিতে পারেন, তাহলে আপনার শরীরে যা প্রবলেম আছে আপনি 2 থেকে 3 সপ্তাহ করুন, আপনি দেখবেন সমস্ত প্যারামিটার কমতে শুরু করেছে। ইভেন আপনার যদি হাই ব্লাড গ্লুকোজ থাকে, ইভেন আপনি যদি ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট হন, ইভেন আপনি যদি দেখা যায় দিনে 4টে প্রেশারের ওষুধ খাচ্ছেন, আচ্ছা, আপনার কোনো ওষুধ বন্ধ করতে হবে না, কিন্তু আপনি 2 থেকে 3 সপ্তাহ এই ফুড হ্যাবিটে এইভাবে থেকে এই কটা জিনিস আপনি অফ করে, আর মূলত আগে র ফুড পরে কুক ফুড, ঠিক, এই কটা জিনিস যদি আপনি করেন তাহলে আপনার ওষুধ কমতে বাধ্য। আপনি একদম মিলিয়ে দেখে নেবেন, মানে ডাক্তারই কমিয়ে দেবে আর কি। হ্যাঁ অবশ্যই ডাক্তারই, কারণ আপনার প্যারামিটার যদি আমার প্রেশার কমে যায়, হ্যাঁ, না তা আপনার ধরুন প্রেশার 150-এর নিচে নামছে না, ওষুধ দিয়েও নামছে না। অনেক পেশেন্ট এরকম দেখেছি যে প্রেশারের ওষুধ দিতে দিতে একরকম দিয়েছে, তারপরেও দেখা যাচ্ছে 170-180 উপরেরটা, নিচেরটা প্রায় 100-র কাছাকাছি, অনেক সময় 100-র ওপরও দেখা যায়। এরপর দেখা যাচ্ছে 2, 3, 4টে বিভিন্ন ভাবে হার্টের উপরে কাজ করার জন্য বিভিন্ন রকম ওষুধ দেওয়া হচ্ছে, দেওয়ার পরেও দেখা যাচ্ছে সেই 140-50-40-এও আসে না, অনেক সময় 150-60, এবং তার নিচেরটা দেখা যাচ্ছে 90-95 এর মধ্যে ঘোরাফেরা করছে। এবার আপনি যেই এই ফুডগুলো অ্যাভয়েড করবেন আর ফ্রুটস, ভেজিটেবল, স্যালাড এগুলো বাড়িয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনি 15 থেকে 20 দিন ম্যাক্সিমাম টাইম বলছি, 15 থেকে 20 দিনের মধ্যে আপনি দেখবেন আপনার প্রেশার কমে গেছে। আপনি দেখবেন প্রেশার হয়তো উপরেরটা 110, নিচেরটা 70 কি নিচেরটা 65 হয়ে গেছে, তখন তো আপনার ওষুধ বন্ধ কমাতেই হবে। আপনি তখন যদি অত হাই ওষুধ খান তখন তো আপনার অসুবিধা হবে, এবং সেটা ডাক্তার কমিয়ে দেবে, আপনাকে নিজে থেকে না কমালেও হবে, কিন্তু তখন আপনার শরীরটা দুর্বল মনে হবে, কারণ প্রেশারটা নেমে গেছে। তো সেইটা আপনি প্রেশার চেক করে নেবেন, আপনি উইকলি একবার করে প্রেশার চেক করুন আর এই খাবার খান, আপনি দেখবেন এই ব্যাপারগুলো আপনার চলেই গেছে। আপনার জীবনে কখনো হার্ট অ্যাটাক হবে না, কখনো স্ট্রোক হবে না, আপনি সুগার থাকলেও আপনি মিনিমাইজ হয়ে যাবেন, আর যাদের নেই তারা যদি করে কখনো হবে না জীবনে। বাহ, দারুণ দারুণ। কারণ কি, এই রোগগুলো তো কোনো ডিজিজ নয় মিন্স মানে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো অন্য কোনো জার্ম থেকে এটা হচ্ছে না, লাইফস্টাইল ডিসঅর্ডার। সুতরাং আপনি যদি আপনার ভেতরের পার্টস গুলো ঠিক রাখতে পারেন তাহলে আপনার এগুলো ঠিক হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। ঠিক 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 আছে দর্শকবৃন্দ, আমার তো দারুণ লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের নতুন একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।